সময় আজ আবারও দিয়েছে ডাক, ওরে অধম ঘর ছেড়ে বেরিয়ে পড়। সামনেই আসছে মহাশিবরাত্রি, দর্শন করতেই হবে কৈলাস মানসরোবর। दिख रहा है आपको हाँ। बीच में, यही है ये कैलाश कैलाश, माउंट कैलाश। আচ্ছা, আপনার বয়সটা আপনি একটু বলুন। 75। আপনার জীবনে কোনো কিছু সঙ্গে যাবে না, শুধু এই মুহূর্তটুকুই আপনার সঙ্গে যাবে, আপনার সঙ্গে থাকবে। आप आँख बंद कीजिए, वो दिखेगा आपको ब्लू कलर का लेक और वो कैलाश पर्वत। मन में एक अलग ही शांति आएगा। মহাশিবরাত্রির প্রাক্কালে মহাদেবের বাসস্থান কৈলাস পর্বত দর্শন অভিযানে শুরু 24শে ফেব্রুয়ারি সকালে আমার শহর বহরমপুর থেকে। বহরমপুর স্টেশন থেকে ট্রেন ধরে দমদম জংশন নেমে তারপর সেখান থেকে রেন্টেড বাইক নিয়ে সোজা কলকাতা এয়ারপোর্ট। কৈলাস দর্শনের প্রথম পর্যায়ে শুরু হবে নবাবের শহর লখনৌ থেকে। কলকাতা থেকে বিকাল 6:40 ইন্ডিগো সরাসরি ফ্লাইট রয়েছে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর বা লখনৌ এয়ারপোর্টের জন্য। ফ্লাইট ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যে 6:40 আর লখনৌ গিয়ে পৌঁছাবে হচ্ছে রাত 8:25। আর আমাদের কলকাতা থেকে লখনৌ পর্যন্ত এই ফ্লাইট জার্নি হবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের। আর এখানে আমার ভাড়া পড়েছে হচ্ছে 14,327 টাকা। ইন্ডিগোর ফ্লাইট, সুতরাং এই ফ্লাইটে ফ্রি খাবার দাবারের এক্সপেকটেশন না রাখাই ভালো। এই উইন্ডো সাইডের সিট, এটা আমি ওই ওয়েব চেক ইন করার সময় অ্যাড অন করেছি। এই সিটের জন্য পড়েছে হচ্ছে এক্সট্রা 200 টাকা। অ্যাকচুয়াল এই প্রোগ্রামটা আমার অনেক দিন আগে থেকে সেট করা ছিল, প্রায় মাস দুয়েক আগে থেকে। আমি ভুলে গিয়েছিলাম, ওরা আমাকে মেল পাঠিয়েছে, তখন আমার মাথায় এসছে আরে প্রোগ্রাম। এবার এমনি কোনো প্রোগ্রাম হলে আমি হয়তো ক্যান্সেল করে দিতাম, কিন্তু মানস সরোবরের ব্যাপার তো, আর এই সুযোগ হয়তো জীবনে বারবার আসে না। দর্শন করা এবং করানো দুটো হচ্ছে আসল লক্ষ্য। চলুন যাওয়া যাক সবাই মিলে কৈলাস মানস সরোবরের পথে। আগে লখনৌ থেকে নেপালগঞ্জ, তারপর দর্শন। রানওয়েতে নিজের গতি বাড়িয়ে মুহূর্তেই আকাশ ছুল ইন্ডিগোর ফ্লাইট 6E0856। নিচে পড়ে রইল রাতের কলকাতা শহর তার বিচ্ছুরিত আলোকছটা নিয়ে। প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর চারিদিকের অন্ধকার মুছে নিচে ধীরে ধীরে স্পষ্ট হলো আলো ঝলমলে একটা শহর। লখনৌ আমাদের গন্তব্য। পরিষ্কার আবহাওয়া, তাই ফ্লাইটের ল্যান্ডিংও সম্পূর্ণ বাধাহীন। এয়ারপোর্টে পা রাখার পর চেক করলাম, লখনৌ তাপমাত্রা বলছে 19 ডিগ্রি। ঠান্ডা মোটামুটি রয়েছে। লখনৌ এয়ারপোর্টও কিন্তু দুর্দান্ত গ্ল্যামারাস এয়ারপোর্ট। আমার মনে পড়ছে না আমি আগে কখনো এই এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইটে কোথাও গিয়েছি কি না। যদি আপনাদের মনে থাকে, যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণে চলে যাবো হচ্ছে বেল্ট নাম্বার 6-এর কাছে, যেখান থেকে সংগ্রহ করতে হবে হচ্ছে লাগেজ। সংগ্রহ করে নিয়েছি ব্যাগ। দেখা হচ্ছে এখানে অনেক দর্শক বন্ধুর সঙ্গে। আপনি কৌশিক? বললাম হ্যাঁ। তো বললো আগরতলা থেকে আপনার দর্শক সবসময় ভিডিও দেখি। তারা আর কি এখানে এসছে, এখান থেকে তারা এখন বাস ধরে চলে যাবে হচ্ছে প্রয়াগরাজ, কারণ লখনৌ থেকেও প্রয়াগরাজ যাওয়া যায়, ভালো রকম কানেক্টিভিটি রয়েছে। এই লখনৌ এয়ারপোর্টেও কিন্তু মানি এক্সচেঞ্জ রয়েছে, কার রেন্টাল ট্যাক্সি সার্ভিস রয়েছে, প্রিপেড ট্যাক্সি রয়েছে, উবের রয়েছে এবং হচ্ছে ওলা রয়েছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু সামনে রয়েছে এয়ারপোর্ট মেট্রো। এই মেট্রো করেও কিন্তু সিটিতে ট্রান্সফার হওয়া যায়। রাত 8:50 লখনৌ এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে রওনা দিলাম গোমতীনগরের দিকে। এখানেই রয়েছে আমাদের হোটেল সিওর স্টে বাই বেস্ট ওয়েস্টার্ন। যদি ট্রেনে করে আসতাম সেক্ষেত্রে আমাকে নামতে হতো লখনৌ জংশনে। সেক্ষেত্রে লখনৌ জংশন থেকে হোটেলের দূরত্ব হতো সড়কপথে 13 কিলোমিটার। আর আমার রুম নাম্বার হচ্ছে 307। রুমে পৌঁছানোর পর রুম দেখার আগে আমি এখানে দেখবো হচ্ছে নেটের স্পিড, কারণ ভিডিও আপলোড করতে হবে। এই চিন্তাটা না আমাকে মাথা ঘুরে খায়। এখানে ডাউনলোড স্পিড হচ্ছে 230 Mbps। ডাউনলোড স্পিড দেখে আমার লাভ নেই, আপলোড ফাটাফাটি আমার বাড়ির থেকে অনেক বেটার। আর এই রুমে 2টো খাট রয়েছে। অ্যাকচুয়াল রুমটা হচ্ছে শেয়ারিং বেসিস, টুইন শেয়ারিং বেসিস। আমার সাথে আরেকজনও থাকবে। আর এইদিকে টিভি রয়েছে, কাজ করার জন্য এরকম ডেস্ক রয়েছে। ওদিকে রয়েছে চা কফি করার ব্যবস্থা, ছোট্ট একটা ফ্রিজ রয়েছে। এদিকে সেফ রয়েছে। একটু বাথরুমটা দেখে নিই এক ঝলক। বাহ, দুর্দান্ত। বেসিন, কোমোড, টাওয়েল, শাওয়ার, এনক্লোজার, ফাটাফাটি। যে সংস্থার সঙ্গে কৈলাস মানসরোবর দর্শন ট্রিপটা করছি, এই হোটেল তারাই প্রোভাইড করেছিল এবং আমাদের ট্রিপটা ছিল লখনৌ টু লখনৌ। রাত পেরিয়ে আবারও একটা সকাল হয়েছে, আর এই সকালে আমি ছাড়া প্রায় সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমিও চলে এসেছি এখানে ব্রেকফাস্ট টেবিলে। এখানে ব্রেকফাস্ট হচ্ছে বুফে সিস্টেম। এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে কী কী রয়েছে এখানে ব্রেকফাস্টে। বিনস রয়েছে, গাজর রয়েছে, শসা রয়েছে, ওদিকে চা কফি রয়েছে। এই আইটেমটা কি বুঝতে পারছি না। এদিকে রয়েছে লুচি, ওদিকে রয়েছে পরোটা, ইডলি,
এইদিকে রয়েছে একটা সুইট ডিশ, ব্রাউন ব্রেড রয়েছে, নর্মাল ব্রেডও রয়েছে। আমি নিয়েছি দুটো ব্রেড, সেই সঙ্গে ছোলা আর মুগ, ওদিকে স্যালাড, দুটো ডিম আর দুটো কলা, আর সেই সাথে ফ্রুট জুস। এই গাড়ি করে যারা রয়েছেন তারা সবাই মিলে এখান থেকে ট্রান্সফার হবে হচ্ছে নেপালগঞ্জ, লখনৌ থেকে নেপালগঞ্জ। ট্রিপ টু টেম্পলসের যারা স্টাফ আছেন তাদের হাতে লিস্ট রয়েছে, আর এখানে একটা ব্যানার লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে ওয়েলকামস ইউ অল কৈলাস মানসরোবর এরিয়াল দর্শন মহাশিবরাত্রি 2025। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৈলাস দর্শন কবে হবে, মানে কবে পায়ে হেঁটে গিয়ে দর্শন করতে পারবো। এখনও অবধি তার কিছু কনফার্মেশন আসেনি, কারণ এটা যেহেতু চীনের মধ্যে পড়ে, তো চীন যতক্ষণ না অ্যাপ্রুভাল দেবে যে হ্যাঁ ইন্ডিয়ান যারা ট্যুরিস্ট আছে তারা সেখানে যেতে পারবে, ততক্ষণ এটা আর কি স্টার্ট হবে না। এটা মার্চ মাসে মোটামুটি জানা যায়, মার্চ মাসের 15 তারিখের পরে জানা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু মে মাস থেকে শুরু হয়ে যাবে হচ্ছে এই ট্রিপ টু টেম্পলস যারা রয়েছে তারাও কিন্তু এই কৈলাস মানসরোবর দর্শন ওরাই করাবে, ওদের এজেন্সি করাবে। যদি জায়গা হয়ে যায়, যদি চান্স হয়ে যায়, তাহলে প্রথম দর্শনটা হয়ে যাবে। হর হর মহাদেব, জয় বিশ্বনাথ, জয় গুরুদেব। সময় ঘড়ি বলছে সকাল 9:53 শুরু হলো আমাদের যাত্রা লখনৌ থেকে নেপালগঞ্জের পথে। আমার সঙ্গে আরও 3 জন রয়েছে। आप लोग कैसे कहाँ से आए हैं आप लोग? हम मुंबई से आए हैं। মুম্বাই से आए हैं। ওনারা মুম্বাই থেকে এসেছেন, ওনারাও যাচ্ছেন আমারই সঙ্গে কৈলাস দর্শন করতে। আর আমাদের সঙ্গে রয়েছে, आपका नाम क्या है जी? अमन। अमन, আমাদের ড্রাইভার সাহেব রয়েছে अमन। यहाँ से नेपालगंज कितना टाइम लगेगा जाने में? 2.5 से 3 घंटे। 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। চলুন আমরা যাই নেপালগঞ্জের পথে। আস্তে আস্তে কৈলাসের আরও এক ধাপ এগোই আমরা, এবং সেই সাথে এই যাত্রাপথের টুকটাক কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন। এইখান থেকে নিলাম হচ্ছে পেয়ারা। এখানে 2 রকম পেয়ারা আছে, একটা বাইরের পেয়ারা, একটা হচ্ছে এখানকার লোকাল। এগুলো হচ্ছে লাল রঙের কালার। এটা টেস্ট করে দেখি কীরকম খেতে। পেয়ারা নিতে নিতেই ট্রেন দেখছি আজকে, WAP 5। কর্ম করে যাও আর রাস্তাঘাটে ফল কিনে খাও। এই যে নদীটা রয়েছে, যার উপর দিয়ে রেল ব্রিজ রয়েছে এবং আমাদের সড়ক ব্রিজ রয়েছে, এটা হচ্ছে ঘাগরা নদী। নদীতে জল নেই, এই দিকটায় চড়া পড়ে গিয়েছে, ওই দিকটায় জল আছে। আমরা ঘাগরাঘাট নদী পার করে এলাম। এখানে রয়েছে হচ্ছে ঘাগরাঘাট স্টেশন। এইদিকে রয়েছে একটা ধাবা যেখানে আমাদের সাময়িক বিরতি। আর এই ঘাগরাঘাট স্টেশন হচ্ছে, খাগড়াঘাট নয়, ঘাগরাঘাট। এই ঘাগরাঘাট স্টেশন হচ্ছে লখনৌ আর গোরখপুর লাইনকে কানেক্ট করে, ওই লাইনেরই স্টেশন এটা। দারুণ জায়গা, বসে বসে ট্রেন দেখা যাচ্ছে, এটাই তো চাই। ট্রেন দেখতে দেখতে একটু চা খাই, কম চিনিওয়ালা চায়। চা পানের এই বিরতির মাঝে দেখা হয়ে গিয়েছিল বেশ কয়েকটা মেল এক্সপ্রেস ট্রেন আর মালগাড়ির সঙ্গে। চা পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু ঘাগড়াঘাট থেকে নেপালগঞ্জের উদ্দেশ্যে। ভারত নেপাল সীমান্ত আসতে আর খুব বেশি সময় বাকি নেই, আর ম্যাক্সিমাম 10 কিলোমিটার আছে। 10 কিলোমিটার পরে আমরা ভারতের সীমানা পেরিয়ে নেপালে প্রবেশ করব। আর সেই সাথে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যে গাড়ি চালকের গাড়িতে আমি যাচ্ছি, তো এই ভদ্রলোক কিন্তু লখনৌর সাইট সিন করান। তো অনেকে জানতে চান যে গাড়ির ড্রাইভারের নাম্বার দিন, আমরা লখনৌ ঘুরবো। তো উনি কিন্তু লখনৌর সাইট সিন করান। সাইট সিन कराते हैं ना, आप बोल दीजिए थोड़ा। आपको मैं घुमाता हूँ सारी जगह लखनऊ की, आपको दिखाऊंगा गली गली की। आप बिल्कुल आइए लखनऊ में। हमारा लखनऊ खाने को ज़्यादा मशहूर है और पहनने को भी उसी तरह से मशहूर है। हम लोगों में अदब बहुत ज़्यादा पाई जाती है। আমানের সাথে গল্প করার মাঝেই আমরা পৌঁছে গেলাম উত্তরপ্রদেশ রাজ্যের বহরাইচ জেলার রূপারিয়া নামের ছোট্ট একটা শহরে। সময় বেলা 2:38। আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশ আর নেপালের সীমান্তে। এটা হচ্ছে রূপারিয়া, ওই দিকটা হচ্ছে ভারতবর্ষ। আমাদের গাড়ি অলরেডি প্রবেশ করে বলেছে নেপালে। লাগেজ এখানে গাড়ি থেকে নিয়ে নিতে হবে, যা লাগেজ সাথে আছে। এবং সামনে চেকপোস্ট রয়েছে, ওখানে আমাদের লাগেজ চেক করবে, আমাদের চেক করবে, তারপরে আমরা প্রবেশ করবো হচ্ছে ওই দেশে। তারপরে আমাদের জার্নি আর কি কন্টিনিউ হবে নেপালগঞ্জের পথে। এখানে একটা দোকান পেয়েছি, এখানে নানা রকম চানাচুর বিক্রি হচ্ছে। কিছু চানাচুর কিনে নিই, মুড়ি ফুড়ি খেতে পারবো। চলে এলাম ওই পার থেকে এই পারে, জাস্ট পার করলাম। ওখানে সবাইকে দেখতে চাইছে আই কার্ড, কেউ দেখাচ্ছে মোবাইলে আধার কার্ড, কেউ দেখাচ্ছে ভোটার কার্ড। আমি পাসপোর্ট সাথে ক্যারি করছি, তো পাসপোর্ট দেখিয়ে দিলাম। ব্যাস, ব্যাগটা কোনো চেক করেনি, ব্যাগ, ইটের ব্যাগ সব হাতে নিয়ে চলে এসেছি। এই গেটটা তৈরি করা হচ্ছে ভারতবর্ষের দিক থেকে, হ্যাঁ, ওই জন্য উপরে ভারতের পতাকা রয়েছে। আর এখান থেকে নেপালগঞ্জ এখনও 5 কিলোমিটার। দেখুন রাস্তার পাশে কত রিক্সা রয়েছে, অনেকটা সেই আমার ঢাকা শহরের কথা মনে পড়ে গেল দেখে, রিক্সা দেখে। এরকম রিক্সা তো আজকাল আমাদের বহরমপুরে দেখা যায় না, সবই তো টোটো হয়ে গেছে। আর এই গেটটা হচ্ছে নেপালের গেট। দেখুন লেখা আছে ওয়েলকাম নেপাল। নেপালের যে পশুপতিনাথের মন্দির, সেই আদলেই গেটটা, সেরকমই তরুণ। রিক্সা, বাইক সব কিছুই গ্রিন চ্যানেল দিয়ে পার করছে। লেখা আছে ওয়েলকাম টু নেপাল। নেপালে প্রবেশ করার পর এই জায়গাতে আমাদের গাড়ির ডকুমেন্ট ভেরিফাই করার পর পারমিট ইস্যু করবে নেপাল গভর্নমেন্ট।
এবং এই কাজে খানিকটা সময় লাগে। ওই যে ভদ্রমহিলা রয়েছেন উনি কিন্তু সব গাড়ি আগে ফিজিক্যালি চেক করছেন, গাড়ির কাগজের সাথে গাড়ির নাম্বার প্লেট মিলিয়ে দেখছেন এবং গাড়িতে কোন কোন যাত্রীরা রয়েছে সব দেখে তারপরে কিন্তু গাড়ি ছাড়ছে। পারমিট নিয়ে আবারও পথ চলা শুরু নেপালগঞ্জের পথে, যেখানে আমাদের হোটেল রয়েছে এবং আইটিনারি অনুযায়ী আজ এবং আগামীকাল আমরা নেপালগঞ্জে রাত্রিবাস করব। নেপালগঞ্জ জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা, চওড়া রাস্তাঘাট, একটা শহরের রাস্তাঘাট যেরকম হয়, কিন্তু এখানে প্রবেশ করার পর আর কিন্তু ফোনে আমাদের নেটওয়ার্ক নেই। উপায় হচ্ছে হোটেলে গিয়ে ওয়াইফাই ইউজ করতে হবে, না হলে এখানে থেকে সিম কার্ড নিতে হবে। এই যে 48 ঘন্টা থাকবো আজ এবং কাল, দুদিনের জন্য আমাকে, এবং পরশু সকালে এখান থেকে বেরোবো, অ্যাকচুয়ালি 48 ঘন্টা বেশি সময় থাকবো, তো এই টাইমটার জন্য কিন্তু একটা সিম কার্ড এখানে নিতে হবে। নেপালগঞ্জে এই হচ্ছে আমাদের হোটেল সিদ্ধার্থ, যেখানে হবে আমাদের স্টে। হোটেলে পা দিয়ে মন করতে পারে ছটফট, কারণ এখানে রয়েছে গেমিং সেন্টার, জ্যাকপট, চন্দনের টিকা দেওয়া হচ্ছে, রুদ্রাক্ষর মালা পরানো হচ্ছে। আমি জানি না যে এটা অরিজিনাল রুদ্রাক্ষ কিনা, আর এরা সব নেপালের যে ট্র্যাডিশনাল পোশাক সেরকম পোশাক পরে আছে। এবার বলতেই পারি স্বাগত তো করো হামারা। গ্রুপ অ্যারাইভেল ওয়েলকাম বাগেশ্বরী টেম্পল ভিজিট, বাগেশ্বর ধাম নয় কিন্তু বাগেশ্বরী টেম্পল। লাঞ্চ অ্যাট মায়া রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোর, टी टाइम 5:30 एट कैलाश हॉल, ब्रीफिंग 7 PM एट कैलाश हॉल। तमिलनाडु के कहाँ से आए हैं? चेन्नई से। इनी एसें चेन्नई থেকে, আর উনি এসেছেন আপনি মধ্যপ্রদেশ থেকে এসছে, মহারাষ্ট্র से। এক একটা রাজ্য থেকে এক একজন এসছে। উনি গুয়াহাটি থেকে এসছেন। আপনি গুয়াহাটিতে আসলে পরে আমার আসবেন আমার। আমি তো গুয়াহাটিতে গিয়েছিলাম যখন আমি মেঘালয়ে গিয়েছিলাম। আর কতটা এক্সাইটেড এখন, মানে কীরকম লাগছে যে জায়গায় গিয়ে মানস সরোবর দর্শন করবেন? হ্যাঁ, উই আর ভেরি মাচ এক্সাইটেড। তো কুছ তো নেগেটিভ, মানে কোন নেগেটিভ এনার্জি তো থাকবে নেই, যে কোনো জায়গায় নেগেটিভ এনার্জি থাকবে নেই। তো তবু উই হ্যাভ টু ওভারকাম ইট। ঠিক উই হ্যাভ টু ওভারকাম, এটাই আমি বলি সবসময়। কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ সোলো এসেছে। এবার আমার মতো যারা সোলো ট্রিপে আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রুম শেয়ার হবে। যেমন আমাকে যে রুম এখানে অ্যালট করেছে সেই রুমে অলরেডি একজন চলে গিয়েছে, তারা হয়তো সকালে এসছে। আবার আমার সাথে আরেকজন এসছে ব্লগার, ও হায়দ্রাবাদ থেকে এসছে। গতকাল রাত্রে আমি আর দুজন একসঙ্গে ছিলাম, তো ওকে আবার আলাদা রুম অ্যালট করেছে। তা বললাম এখানে রিসেপশনে যে দেখুন আমরা দুজন তো গতকাল ছিলাম, একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তো আমাদেরকে এক রুমে দিন। তো আমার রুমে যে ছিল তাকে আবার একটা রুমে পাঠাচ্ছে, দিয়ে আমরা যাকে রুম নিচ্ছি। আমি চিনলাম কি করে, আমাকে আরেকজন ভদ্রলোক বলছে যে ভদ্রেশ্বর থেকে বাবা ছেলে এসছে, ওই জন্য আমি গেস করলাম। এখানে খাওয়া দাওয়া কিন্তু ভু সিস্টেম। এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে খাওয়াতে কী কী আছে। স্টিম রাইস রয়েছে, তন্দুরি রুটি আর নান রয়েছে, মিক্সড ডাল ফ্রাই, আলু ফুলকপির তরকারি রয়েছে, ভেন্ডি ফ্রাই রয়েছে, দহি কারি পকোড়া, পনির টিক্কা মশলা, আর সেই সঙ্গে হচ্ছে হট সিমুই, লেবু রয়েছে, পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে, গাজর রয়েছে, লঙ্কাও রয়েছে, আর রয়েছে ফ্রুটস শেষ হয়ে গেছে, পাঁপড়ও শেষ হয়ে গেছে। কত সুন্দর সুইমিং পুল রয়েছে। হোটেলটা যে দুর্দান্ত এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এবার খাওয়ার একটু রিভিউ দিই। আমি নিয়েছি হচ্ছে আমার পছন্দের এক গাদা স্যালাড, সেই সঙ্গে একটা নান নিয়েছি, আলু ফুলকপির তরকারি নিয়েছি, এইদিকে নিয়েছি একটা সুইট আইটেম। ব্যাস, খাওয়া দাওয়ার পর্ব শেষ। সময় ঘড়ি বলছে বিকাল 5টা। এই আমাদের গাড়ি, যে গাড়ি চড়ে যাব হচ্ছে আমরা বাগেশ্বরী মন্দির। আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে, দেখুন গাড়ি স্টার্ট করে দিয়েছে, গাড়িতে 360 ক্যামেরা আছে। সময় বিকাল 5:19 আমরা পৌঁছে গেছি বাগেশ্বরী মন্দিরে। আমাদের কৈলাস দর্শনের আইটানারিতে নেপালগঞ্জের বাগেশ্বরী দেবী মন্দির দর্শনও রয়েছে। আমাদের গ্রুপের সবাই এসে এখানে দর্শন করার সঙ্গে সঙ্গে পুজো পাঠেও অংশগ্রহণ করলেন। এইসব আয়োজন অবশ্য ট্রিপ টু টেম্পলই করে থাকে। আর এরই মাঝে আমাদের পুরোহিতের মুখে শুনে সমৃদ্ধ হলাম এই বাগেশ্বরী দেবীর মাহাত্ম্যের কথা। उसी शरीर का यहाँ पर भी अंग गिरा था, जो कि जिह्वा का आगे का भाग गिरा था। ये 108 शक्तिपीठों में वर्णन आता है, क्योंकि आप लोग 51 शक्तिपीठ सुने होंगे। जैसे कि वाराणसी में मणिकर्णिका नामक शक्तिपीठ भी है, लेकिन मणिकर्णिका शक्तिपीठ जो तीर्थ है उनका 51 शक्तिपीठों में वर्णन नहीं आता है, लेकिन वहाँ पर माता के कर्णिका का जो मणि है वो गिरा था, वो 108 शक्तिपीठों में आता है। उसी प्रकार से यहाँ पर भी माता का शक्तिपीठ माना जाता है, जो कि जिह्वा का अग्रभाग है। और हम लोग उनका आकर दर्शन किए, पूजन किए। कहते हैं कि भगवान शिव को प्राप्त करने के लिए हमें शक्ति की आवश्यकता बहुत जरूरी होती है, क्योंकि शक्ति की जो शिव की ऊर्जा रहती है उसको ग्रहण करने का हमारे अंदर सामर्थ्य नहीं है, और उस सामर्थ्य को लेने के लिए हम शक्ति का आराधना करते हैं। इस कारण आकर यहाँ पर हमने कैलाश जी के दर्शन करने से पूर्व माता का आराधना किया, यज्ञ यहाँ पर सूक्ष्म रूप से किया, हवन किया, और माता से हम लोग आशीर्वाद लिया। जिह्वा का अग्रभाग यहाँ शिला स्वरूप में आज भी विराजमान है। দর্শন শেষ হয়ে যাওয়ার পরে না, যেভাবে এরা আমাদেরকে নিয়ে এসেছিল
গাড়ি করে বা বাসে করে সেভাবে কিন্তু আবার নিয়ে যাবে। আর যেহেতু এবার প্রায় 250 জন মতো এসছে, তো 250 জন এক হোটেলও তো নেই, বিভিন্ন রকম হোটেলে রয়েছে। কেউ রয়েছে ডায়মন্ড হোটেলে, আমরা রয়েছি সিদ্ধার্থ হোটেলে। তো এই যে বাসটা রয়েছে, এই বাসে যারা ডায়মন্ড হোটেলে নামবে তারা রয়েছে, তাদেরকে নামাবে। আবার ওদিক থেকে আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে বাস আসছে, এরা আমাদেরকে নেবে। বাগেশ্বরী মন্দির দর্শন করে হোটেলে ফিরে আসার আগে স্থানীয় মোবাইলের দোকান থেকে একটা সিম কার্ড নিলাম। যারা আগামী দিনে নেপালে বেড়াতে আসবেন তাদের এই তথ্যটা কাজে লাগবে। এই হচ্ছে নেপালের সিম কার্ড, এখান থেকে সিম নেব। এটা হচ্ছে এনসেল, এখানকার যে কানেকশন এটা হচ্ছে এনসেল। তো এখানে ফোনের দোকানে এসছে, এখান থেকে একটা সিম কার্ড নেবো। একদিন যদিও থাকবো, ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাদের পাসপোর্ট লাগবে না, আধার কার্ড থাকলেই হবে। এই যে আমি আধার কার্ড দেখাচ্ছি, আধার কার্ড থাকলেই হবে। সিম কার্ড তো নিলাম, এবার এদের এখানে টাকা পে করতে হবে। কীভাবে টাকা পে করবো? আমি পার্স করে দেখছি আমার কাছে 500 টাকা পড়ে আছে। এবার 500 টাকা তো এরা ভাঙিয়ে দেবেন, এদের কাছে তো নেপালি নোট রয়েছে, ইন্ডিয়ান নোট নেই। এখানে আছে এখানকার ফোনপে, এটা হচ্ছে FONE ফোনপে। আমার ফোনপে এখানে স্ক্যান করলাম, তা ধরুন 100 টাকা পেমেন্ট করতে হবে। তো 100 টাকার জন্য আমার কাটবে হচ্ছে 500 টাকা 50 পয়সা। আমাদের কারেন্সিতে পে করলাম হচ্ছে 62.50, আর এরা পেয়ে গেল হচ্ছে 100 টাকা। আমরা বাস ছেড়ে দিয়েছিলাম, বাসে করে যাইনি, আমরা টোটো নিয়েছি এখানে। হ্যাঁ, টোটো করে প্রথমে গেলাম হচ্ছে সিম কার্ডের দোকানে, সিম কার্ড নিলাম। নেট তো বিন্দাস চলছে। তারপরে ও কিনলো হচ্ছে একটা এখানকার শার্ট, এই শার্টটা নিল হচ্ছে এখানকার মানে ভারতীয় টাকায় 380 টাকা। সন্ধ্যে 7টার সময় হোটেলে পৌঁছানো দরকার ছিল, বাট আমরা লেট হয়ে গিয়েছি। আর নেপালের সময়সীমা ভারতীয় সময়সীমার থেকে 15 মিনিট মতো এগিয়ে আছে। ব্রিফিং কি শেষ হয়ে গেল নাকি? লোকজনকে দেখতে পাচ্ছি না, আমাদেরকে আসা লেট হয়ে গেল। এখানে সবাইকে মাইক দেওয়া হচ্ছে, যারা যা আর কি প্রশ্ন রাখবে কৈলাস মানসরোবর যাত্রা নিয়ে। মানে অনেকের তো অনেক প্রশ্ন থাকতে পারে, সবাই আর কি এখানে আর কি বসে পড়েছে খুব সুন্দর করে। অ্যারেঞ্জমেন্টটাতে দুর্দান্ত। আমিও অ্যারেঞ্জ করব, তবে হচ্ছে চা খাওয়ার। লাস্টের দিকে সিট ফিট রয়েছে দেখছি কিছু বসার জন্য। মোটামুটি এখানে 200+ লোক তো রয়েছে। फर्स्ट डे की परिक्रमा करके हम 3 दिन के अंदर वापस भेजे। मानसरोवर पे वो स्नान कर रहे थे तो उसका भी फोटोग्राफ मैंने लिया था, तीसरे बंदे ने, मुझे याद नहीं है। सारी फोटोग्राफ एक तरह की। नमः पार्वती पतये हर हर महादेव। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি টালিগঞ্জ। আচ্ছা, আপনার বয়সটা আপনি একটু বলুন। 75 বছর বয়স, উনিও এসছেন। দেখুন কত ফিট। মহাদেবের কাছে এটাই প্রার্থনা যেন কাল আমাদের ওয়েদার ক্লিয়ার থাকে এবং আমরা যেন আকাশপথে কৈলাস পর্বত এবং মানসরোবরের দর্শন করে মানুষ ইচ্ছা বা মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারে, তাই তো? একদম। हम बेलगाम कर्नाटका से आई हूँ। अच्छा, हाउस वाइफ हूँ, सुवर्णा वेरनेकर। मेरे पति और बेटे के साथ आई हूँ। कैसा लग रहा है यहाँ के? वंडरफुल। एट प्रेजेंट जस्ट प्रेइंग कि टुमारो अच्छा दर्शन हो जाए। ওয়েদার আচ্ছা রহে। ज़्यादा सीनियर सिटीजन भी हैं। আমি অনুমান করেছিলাম যেখানে ডিনার হবে, তো সবাই আর কি বসে পড়েছে এখানকার ব্রিফিং এবং প্রোগ্রাম দেখে এসে। নেপাল কা এটা ফুড হ্যাঁ না? সিনকি হচ্ছে নেপালের খাবার, এটা ট্র্যাডিশনাল খাবার, একটা ফুড যাকে বলে। তো একটু সিনকি নিয়ে নিলাম, ওইদিকে দই রয়েছে আর মিষ্টিটাও নিয়ে নিই একেবারে, যাতে পরে আমাকে আর দৌড়ঝাঁপ করতে না হয়। মিষ্টি খাওয়া উচিত না, কিন্তু তাও মিষ্টি খেয়ে পেয়েছি লোভে পড়ে। হে ঈশ্বর ক্ষমা করে দিও। আগুনে একটু হাতটা ছেঁকে নিচ্ছে, মানে এই ব্যবস্থা এখানে রয়েছে। পাঁপড় নিয়েছি, রাইস নিয়েছি, স্যালাড নিয়েছি, সব হচ্ছে কাঁচা জিনিস বেশি আছে। আর যেটা দুটো আইটেম মানে আর কি খারাপ নিয়েছি, যেগুলো না খাওয়া উচিত বেশি, সেটা হচ্ছে বাটার নান আর হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুনের সাথে নান, আমি জানি না এই আইটেমকেও খাই কিনা, বাট আমার ভালো লাগছে খেতে। গতকাল রাত্রে ট্রিপ টু টেম্পলস যে টিম আছে, কালকে রাত্রেবেলায় ফোন করে জানিয়েছিল যে কার কখন টাইমিং। তো আমার পড়েছিল হচ্ছে সকাল 6:30টার সময় রিপোর্টিং টাইম এই রিসেপশনে। তারপর এখান থেকে আমরা যাব, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, আর ফার্স্ট ব্যাচ বেরিয়ে গেছে। তারপর 5:30টার সময় উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর আর কি নিচে চলে এলাম। আর সেই সাথে আমাদের যে পুরুত মশাই বা ঠাকুর মশাই, সেও আমাদের সঙ্গে যাবে। ফ্লাইটে যে আমরা কৈলাস দর্শন করবো, যখন পুজো হবে এখানে সমস্ত আর কি পুজোর জিনিসপত্র তৈরি করা হচ্ছে, ওখানে রয়েছে সব প্যাসেঞ্জার লিস্ট। আর ওই হচ্ছে টিম যারা আর কি সবাইকে আরও একবার ডেকে নিচ্ছে যে আপনারা চলে আসুন নিচে। তো ট্রিপ টু টেম্পলস কিন্তু সবাইকে একটা করে কিট দিয়েছে, আর সেই কিটের মধ্যে একটা টি-শার্ট রয়েছে, একটা ব্যাগ রয়েছে, কিছু প্রসাদ রয়েছে, মানস সরোবরের জল রয়েছে, আর সেই সাথে এইরকম একটা শিবলিঙ্গ রয়েছে। এইটাও নিয়েছি সঙ্গে করে। এটা দেখেই বলবো, মানে যখন কৈলাস পর্বত যদি দর্শন করতে পারি, সেক্ষেত্রে এটা দেখিয়ে বলবো যে মহাদেব খুব ভালো থেকো তুমি, আর আমাদের সবাইকে ভালো রেখো। थैंक यू। कौशिक पाल। कितने लोग जा रहे हैं इसमें, इस बैच में? इसमें 37 है। 37 है। এই চলে এসছে আমাদের বাস।
যে বাসে করে আমরা যাব হচ্ছে দর্শন করতে। এই হোটেল থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট, নেপালগঞ্জ এয়ারপোর্ট। এখান থেকে 4 কিলোমিটার মতো রাস্তা। হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। এই হচ্ছে নেপালগঞ্জ এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টে প্রবেশ করছি। মানে এখানে কিন্তু অন্যান্য প্যাসেঞ্জাররা রয়েছে, শুধুমাত্র আমরা নই, অন্যান্য প্যাসেঞ্জাররা রয়েছে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। টোটাল 250 জন ব্যাচে ভাগ করে করে যাচ্ছে। তো 37 জনের মধ্যে কিছু জন আমরা এসেছি, আবারও কিছুজন আগে এসে এখানে লাইন দিয়েছে। আর যদি টেম্পারেচারের কথা বলি তাহলে এখনকার ওয়েদার হচ্ছে 14 ডিগ্রি। আজকে আকাশে মেঘ থাকবে, পার্শিয়ালি ক্লাউডি, কিছু মেঘ থাকবে আকাশে, আর ঠান্ডা কিন্তু লাগছে। শীতের পোশাক না আনলে ভয়ানক কেস খেতাম। সামিট এয়ার, শ্রী এয়ারলাইন্স, এগুলো সব হচ্ছে সব চেক ইন কাউন্টার। বোর্ডিং পাস নম্বর হচ্ছে 1463, ডেট হচ্ছে 26 ফেব্রুয়ারি। এখানে আছে বুদ্ধ এয়ার। বুদ্ধ এয়ার যাবে হচ্ছে কাঠমান্ডু, বুদ্ধ এয়ার যাবে হচ্ছে পোখরা। পোখরা কাঠমান্ডুর ফ্লাইট এখানে বেশি আছে। শ্রী এয়ারলাইন্স রয়েছে। আর এইরকম হচ্ছে সব বসার জায়গা, যেখানে আর কি যাত্রীরা অপেক্ষা করবে। ওদিকে জল খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সিকিউরিটি জোন পার করে চলে এলাম হচ্ছে এই ওয়েটিং জোনে। এবার এখান থেকে আর কি ফ্লাইট ধরবো, ফ্লাইটে টেক অফ করবো। তো যারা পূর্ণার্থী তারা সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে। এই জিনিসগুলো হচ্ছে সব টাইমিং আর ভাগ্য। ধরুন আমাদের আগের ফ্লাইটে যারা গিয়েছে তারা হয়তো ভালো ভিউজ পেয়েছে, আমরা যাচ্ছি, আমরা হয়তো ভিউজ ভালো নাও পেতে পারি। এবার যদি ভিউজ ভালো না পাই সেক্ষেত্রে ওরা আবার সেকেন্ড টাইম নিয়ে যায়, এরকম ব্যাপার আছে। মানে এই জন্য ওরা 2 দিন হাতে রাখে। ব্যাপারটা এরকম হতে পারতো যে আজকে আমরা দর্শন করলাম, আজকে আমরা লখনৌ ফিরে যেতে পারতাম, কিন্তু ওরা আজকের দিনটা আমাদেরকে নেপালগঞ্জে এই জন্যই স্টে দিয়েছে, কারণ বাই চান্স হয়তো ফ্লাইট উঠলো না বা ওয়েদার খারাপ থাকলো, সেক্ষেত্রে যাতে আরেকটা সুযোগ পাওয়া যায়। সময় সকাল 8:04। একটা ফ্লাইট দর্শন করে চলে এসেছে, ওটা হচ্ছে শ্রী এয়ারলাইন্সের ফ্লাইট। দেখুন সবাই নামছে দর্শনার্থীরা, ওর সাথে পণ্ডিতজিও রয়েছে। এরা দর্শন করে রিটার্ন চলে এলো, এবারে আমরা যাব। সবাই এরকম লাইন দিয়েছে। আমি একটু দেরিতে উঠবো, কারণ এখানে খানিকক্ষণ দাঁড়ালে ভালো ভিউজ পাবো, ছবি তুলে নিতে পারবো। ওই যে ফ্লাইটটা রয়েছে ওরাও দর্শন করে এলো, 2টো ফ্লাইট গিয়েছিল। নমস্তে। উইন্ডো সিট তো বলে দিয়েছে, কিন্তু কত নম্বর? এই আমাদের ফ্লাইটে টেক অফ। नमः पार्वती पते हर हर महादेव। আমাদের ফ্লাইট টেক অফ করে গিয়েছে। এবার আমি যেহেতু লাস্ট উঠেছি, এখানে কি হয়েছে, এখানে সিটের কোনো নাম্বার নেই। এবার সবাই উইন্ডো সিটে বসে গেছে, কিন্তু সবার তো উইন্ডো সিট নয়। এবার এদের কাছে লিস্ট আছে, লিস্ট দেখে নানানোর কাজ চলছে। খুব সমস্যা এগুলো। ছোটো ফ্লাইট আওয়াজ খুব বেশি হচ্ছে, বড় ফ্লাইট এরকম আওয়াজ হয় না, একটা গা করে আওয়াজ হচ্ছে। বাকি এখন অবধি টেক অফ করার পর জানি ঠিকঠাকই আছে। আমাদেরকে ফ্লাইটে আর কি বিমান সেবিকা যিনি রয়েছেন চকলেট দিচ্ছেন। উইন্ডো সিটের প্রবলেম আপাতত সলভ হলো না, কারণ এই ফ্লাইটে সবারই একটা না একটা উইন্ডো সিট রয়েছে, আর ফ্লাইট ছোটো। তো বললো যে কোনো অসুবিধা নেই, আপনার যদি এখান থেকে ভিডিও ঠিকঠাক না করতে পারেন পরের ফ্লাইটে আপনাকে আরেকবার পাঠাবো। আর এখন তো মোটামুটি সবাই ব্লগার, সবার কাছে ফোন আছে, সবাই ফোন নিয়ে বলবে গাইস দিস ইজ কৈলাস, দিস ইজ সরোবর। এই জিওগ্রাফিক্যাল এরিয়াটা কীরকম হয়, জায়গাটা কীরকম, তার কিন্তু একটা আমরা সুস্পষ্ট ধারণা আজকে পেয়ে গেলাম এই ব্লগ থেকে।
এটা হচ্ছে মানস সরোবর, আর এই যে দূরে যে পর্বত দেখা যাচ্ছে এটা হচ্ছে কৈলাস পর্বত। আমি একটু ফ্লাইটের ভেতরটা আপনাদেরকে দেখাই, সবার মধ্যে কিরকম উৎসাহ দেখুন। এরা কিন্তু ঘোষণা করবে হ্যাঁ যে কোন সাইডে দেখা যাচ্ছে। যারা এইদিকে বসেছে তারাও দেখতে পাবে, আর যারা এইদিকে বসেছে কারণ ফ্লাইট যখন রাউন্ড দিচ্ছে না এদিকেও দেখতে পাবে। সবাই কিন্তু হাতে করে শিবলিঙ্গ নিয়ে এসছে, বেলপাতা নিয়ে এসছে, এটাকে আর কি जल अभिषेक करार जन्य। ये लीजिए, इसका पूजा कीजिए, मैंने लाया हूँ ना, आप पूजा कीजिए, इसको रख के यहाँ पे। हाँ बस वो जो दिख रहा है आपको नील रंग वाला, हाँ नीला वाला दिख रहा है ना, वही मान सरोवर है। देखिए और भी एक प्लेन जा रहा है वहाँ से, और भी एक प्लेन चक्कर लगा रहा है। Yeah, I can see that. मानस सरोवर है, समुद्र हाँ वो जो ब्लू कलर है वो मानस सरोवर है। हाँ, और सीधे जो वो एक देखिए एक ऊंचा पर्वत है ना, हाँ जो सबसे ऊंचा है बीच में, हाँ वही है कैलाश पर्वत, वही है कैलाश पर्वत। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। नमः पार्वती पते हर हर महादेव। আপনার জীবনে কোনো কিছু সঙ্গে যাবে না, শুধু এই মুহূর্তটুকুই আপনার সঙ্গে যাবে, আপনার সঙ্গে থাকবে। আজকে শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিন, জীবনের অনেক প্রাপ্তি, অনেক পুণ্য, তবে এই জায়গাটা পৌঁছানো যায়। আর অবশ্যই আপনারাও সবাই যারা এই ব্লগটা দেখছেন, আমি আশা করব আমার এই জার্নিতে যদি আমি খুব সামান্য পুণ্য অর্জন করতে পারি, তাহলে সেই পুণ্যের ভাগিদার কিন্তু আপনারাও যারা আমার সঙ্গে জুড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এবং তারাও যারা এই ব্লগটা দেখতে দেখতে আমার সঙ্গে জুড়ে যাচ্ছেন। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। যারা ভালো পথে রয়েছেন, ভালো কাজ করেন, তাদের সবসময় ভালো হোক, তাদের পরিবারের কল্যাণ হোক। এবার আমাদের ফ্লাইট ল্যান্ড করবে এয়ারপোর্টে, এটাই সব থেকে চাপের মুহূর্ত।
মনে হচ্ছে সাকসেসফুলি ল্যান্ড করে যাবে। বাবা রে, ছোট ফ্লাইটের ঝাঁকুনি মারাত্মক। মাইরি, এই প্রথমবার টেক অফের ঝাঁকুনিটা বুঝতে পারলাম। পাশের ব্যাগ ছিটকে নিচে, সিট বেল্ট পরাটা খুবই দরকারি ছিল। ছোট ফ্লাইট না, আরে টেক অফ মানে ল্যান্ডিংয়ের অনেক আগে ল্যান্ডিং গিয়ারটাকে নামিয়ে দেয়, ওটা খাটাং করে আওয়াজ হলো, বুঝলাম ল্যান্ডিং গিয়ার নেমে গেল। আর যখন টাচ করলো না চাকাটা রানওয়ের সাথে, বাপ রে বাপ ঝাঁকুনি। সঙ্গে যখন রয়েছে মহাদেব, কিসের আর চিন্তা, এভরি মিশন সাকসেস। আমাদের ভক্তি আর বিশ্বাস। প্রপেলারের এত জোরে হাওয়া না, ওরা যেন বলছে যে আপনারা সাইডে সরে আসুন, কারণ এই হাওয়া মানুষকে টেনে নেওয়ার ক্ষমতা রাখে। আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে আসার পর সবাই এখানে যারা এখন যাচ্ছে সবাই একটু উদ্বিগ্ন যে আমরা দর্শন করতে পারবো কিনা। তাই বলে দিলাম যে এই দেখুন, দেখে নিন, এখান থেকে একবার দর্শন করে নিন। আর আপনারা ফ্লাইটের যেদিকেই বসুন, ডান দিকে বসুন, বাঁ দিকে বসুন, সবাই দর্শন করতে পারবেন। শুধু আপনাদের ফোনটা হাতে রাখবেন আর হাতে ছোট্ট শিবলিঙ্গটা রাখবেন। দর্শন খুব ভালো আছে। একটা পজিটিভ ভাইব দেওয়া দরকার। সবাই টেনশন করছে দেখতে পাবো কিনা, ওয়েদার কেমন থাকবে। আলাম খুব ভালো মতো দর্শন হবে। শুধু মহাদেবের নাম নিন, আর যখন দর্শন হয়ে যাবে সারাদিন চোখ বন্ধ করে থাকবেন, ওই দৃশ্যই আপনাদের চোখের সামনে আসবে। শেষ করলাম আমাদের আজকের জার্নি, আজকের পর্ব। ফিরবো আবারও আমরা জাপান সিরিজ নিয়ে, আমাদের জাপান সিরিজ কন্টিনিউ হবে। আমাদের এই যে হোটেল, এই হোটেলে একটা মন্দির রয়েছে, হ্যাঁ, এখানে রুদ্রাভিষেক হয়। তো যারা আজকে দর্শন করতে গিয়েছিল সবাই দর্শন করে সন্ধ্যাবেলা এখানে চলে এসছে, শুভ্র বসনে সুসজ্জিত হয়ে সবাই এখানে অভিষেক করছে। তো আমরা এখানে এসেছি এটা অভিষেকটা আপনাদের দেখানোর জন্য। সবাই সুযোগ পাবে এখানে, আগে পরের কোনো ব্যাপার নেই, সবাই এখানে সুযোগ পাবে অভিষেক করার। এই যে পণ্ডিতজি রয়েছেন, ইনি গিয়েছিলেন আমাদের সঙ্গে ফ্লাইটে। যারা আমাদের হোটেলে রয়েছে তারা তো রয়েছে, অন্যান্য হোটেলে যারা রয়েছে তারা তাদেরকে এরা নিয়ে আসে বাসে করে। এবং এইখানে এই যে জল অভিষেক বা যেটা দিয়ে আপনি অভিষেক করছেন সেটা আপনি এখানে এসে করতে পারবেন, মানে সবাই করে এখানে এসে। আমরাও সেটা করলাম। দর্শন শেষ, অভিষেক শেষ, আর সেই সাথে শেষ করলাম আমাদের এবারের কৈলাস দর্শনের পর্ব, বিশেষ পর্ব। আর এর পরবর্তী আমাদের জাপান ট্রিপ অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি আর হর হর মহাদেব।